দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে রেল। শরিকদের হাতে থাকার সময় রেলের অপারেটিং রেশিও 95-তে পৌঁছে যায়, অর্থাৎ 100 টাকা রোজগার করতে 95 টাকাই খরচ হয়ে যেত, যার প্রভাব পড়ে রেলের পরিষেবা ও সুরক্ষায়। এই পরিস্থিতিতে তৃণমূল ইউপিএ ছাড়ায় প্রায় 17 বছর পর রেল মন্ত্রক হাতে পায় কংগ্রেস। রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েই চলতি বছরের জানুয়ারিতে এক দফা ভাড়া বাড়ান পবন বানসাল। কিন্তু রেলকে আইসিইউ থেকে বের করে আনার কাজ শুরু হলেও সমস্যা মেটেনি। ডিজেলের বিনিয়ন্ত্রণের ফলে এক ধাক্কায় রেলের জ্বালানি খরচ কয়েক হাজার কোটি টাকা বেড়ে গিয়েছে। ট্রেন চালাতে বছরে রেলে 250 কোটি লিটার ডিজেল কিনতে হয়। ডিজেলের দাম বাড়ায় এই খরচ বেড়েছে 7.3%। পাশাপাশি বিদ্যুতের খরচও বেড়েছে 15%। এই পরিস্থিতিতে যাত্রী ও পণ্য ভাড়া বৃদ্ধি অবশ্যম্ভাবী হয়ে পড়ে। শেষ পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। 7 অক্টোবর থেকে তাই যাত্রী ভাড়া বাড়ছে 2% হারে, পণ্য মাশুল বাড়ানো হলো 1.7% হারে। পাশাপাশি চাহিদার মৌসুমে পণ্যের ওপর 15% হারে লেভি নেওয়া হবে। তবে সমস্ত ধরনের ট্রেনের ভাড়া বাড়লেও ভাড়া অপরিবর্তিত থাকছে শহরতলির ট্রেন, প্যাসেঞ্জার ট্রেনের সেকেন্ড ক্লাস ও মান্থলি টিকিটের ক্ষেত্রে। পাশাপাশি খুচরো সমস্যা মেটাতে এবার থেকে 5 টাকার গুণিতকে রেলের ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। যেখানে মূল ভাড়া 51 টাকা, সেখানে দিতে হবে 50 টাকা। তবে 52 থেকে 54 টাকার ক্ষেত্রে 55 টাকাই ভাড়া দিতে হবে। কিন্তু যারা পুজোয় বেড়াতে যাওয়ার জন্য আগে টিকিট কেটেছেন, বাড়তি ভাড়া রেহাই নেই তাদেরও। 7 অক্টোবরের আগে কাটা টিকিটে ট্রেনের মধ্যেই গুনতে হবে বাড়তি ভাড়া। পাশাপাশি আগামী মাসেই বাড়তে পারে মেট্রো রেলের ভাড়াও। সরকারের থেকে টাকা পেয়েছেন সরকারি চাকরি, তারপর আন্দোলনের সঙ্গ ত্যাগ করে গ্রাম ছেড়েছেন কামদুনি কাণ্ডে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। বাড়ির দরজায় তালা, দেখা নেই কারো। বিভিন্ন মহলে প্রশ্ন, কেন এভাবে গ্রাম ছাড়লেন তারা? আদৌ কি ফিরবেন? এই প্রেক্ষাপটে শুক্রবার এবিপি আনন্দে মৃতার দাদা দাবি করলেন, কারো চাপে নয়, স্বেচ্ছায় গ্রাম ছেড়েছেন, শনিবারই ফিরবেন। তাঁরই পরিবারের তরফে চিঠি লিখে কামদুনি প্রতিবাদ মঞ্চের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে, যদিও এদিন সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন মৃতার দাদা। এই পরিস্থিতিতে কামদুনির প্রতিবাদ মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডলের অভিযোগ, নজর ঘুরে যাচ্ছে প্রকৃত লক্ষ্য থেকেই। প্রতিবাদ মঞ্চ থেকে মৃতার পরিবারের সরে দাঁড়ানো, সরকারি চাকরি নেওয়া, গ্রাম ছাড়া, এই সবকিছু উস্কে দিয়েছে নয়া প্রশ্ন, কামদুনির আন্দোলনের ভবিষ্যৎ কি? স্পষ্ট জবাব নেই কামদুনির কাছেই। দুর্গাপুজোতেও চীনা অনুপ্রবেশ, ভাবছেন সেটা আবার কিরকম? তাহলে দেখুন এই অস্ত্রগুলির দিকে। এই অস্ত্র দিয়ে অসুর বধ করবেন মা দুর্গা, কিন্তু সাবেক রাক্ষসের মাথার পরিবর্তে অস্ত্রের চেহারা জুড়ে ড্রাগন হাঙরদের দাপট। দেখে বোঝা যায় এই অস্ত্র মা দুর্গার হাতে উঠবে নাকি কোনো চীনা দেবী। হাওড়ার উলুবেড়িয়ার বোয়ালিয়া গ্রাম, এখানেই তৈরি হয় মা দুর্গার অস্ত্র। শুধুমাত্র কুমোরটুলি নয়, এখানকার অস্ত্র পাড়ি দেয় ভিন রাজ্যেও। থিমের দাপটে চাহিদা কমেছে অস্ত্রের, কিন্তু এখানে এলে চোখে পড়ে অন্য ছবি। বছর দুয়েক আগেও যেখানে 40-50 হাজার অস্ত্র বানালেই কেটে যেত একটা পুজো, এবছর সেই চাহিদা গিয়ে দাঁড়িয়েছে লাখের ওপর। যোগান দিতে গলদঘর্ম কর্মীরা। আলিঙ্গনের সাজা জেল। বিশ্ব ফুটবলে মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আলিঙ্গন, তারই মাসুল ঠাঁই স্ত্রী ঘরে। সেই ফুটবল ভক্তের সাজা মুকুবের জন্য চিঠি লিখলেন রোনাল্ডো স্বয়ং। ঘটনার সূত্রপাত গত মাসে সান লাইফ স্টেডিয়ামে। খেলা চলছিল রিয়াল মাদ্রিদের, হঠাৎ স্টেডিয়ামে ঢুকে পড়েন রোনাল্ডোর এক অন্ধভক্ত। 70,000 দর্শকের সামনে জড়িয়ে ধরেন রোনাল্ডোকে, আর প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার। অনধিকার প্রবেশ ও উশৃঙ্খলা আচরণের অভিযোগে হাজতে পাঠানো হয় রোনাল্ড জোকা নামে ওই কলেজ ছাত্রকে। তারপরে রোনাল্ডোর চিঠি মিয়ামি দাদ স্টেট অ্যাটর্নির অফিসে চিঠি পাঠান তিনি। রোনাল্ডো লিখেছেন, আমার নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রিয়াল মাদ্রিদের হয়ে আমি ফুটবল খেলি। গত মাসে সান লাইফ স্টেডিয়ামে খেলা চলাকালীন আমার এক ভক্ত এসে আমায় জড়িয়ে ধরে। কিছুক্ষণ আমার সঙ্গে কথাও বলে সে, কিন্তু কোনো রকম হিংসাত্মক কাজ করার চেষ্টা করেনি সে। আমার একান্ত অনুরোধ, ওর বিরুদ্ধে আনা ফৌজদারি মামলাগুলি তুলে নেওয়া হোক। শেষ পর্যন্ত জোকা ছাড়া পাবেন কিনা তা কেউ জানে না, তবে CS7 এর এই চিঠি রাতারাতি বিখ্যাত করে দিয়েছে তাঁকেও।